আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ব্যর্থ আয়রন ডোম, রকেট ঝরে চুরমার ইসরায়েলের। তেল আবিবে মোসাদ সদর দফতর এবং মার্কিন ট্রুম্যান জাহাজে ইয়েমেনি 3 বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। তুরস্কে বিক্ষোভ শেষ, টিকে গেল এরদোগানের মাসনাদ। চীনা সমঝোতায় সামরিক শক্তিতে বলিয়ান হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানি বিরোধী দলের উপর দমন পীড়ন, মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হলে পাক সেনা প্রধানের উপর আসছে মার্কিন নিষেধাজ্ঞা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, মন্তব্যে তুলসী গ্যাবার্ড। নতুন আকৃতিতে পবিত্র কাবা শরীফের মসজিদ, ভিডিও প্রকাশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চারপাশ থেকে ড্রোন এবং রকেট হামলায় ইসরায়েল যেন এখন এক মৃত্যু খাঁচায় বন্দী। উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস এবং ইয়েমেনের হুথি। ইসরায়েলকে আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চালাতে হচ্ছে উন্নত প্রযুক্তিগত পরীক্ষা। যুদ্ধক্ষেত্রে এবার নতুন প্রযুক্তি আয়রন ডোম সংযোজন ব্যবহার করা হচ্ছে, কারণ প্রচলিত ব্যবস্থাগুলো আর আগের মতো কাজ করছে না। পুরাতন আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের মাটিতে আছড়ে পড়ছে প্রতিরোধ বাহিনীর রকেট, মিসাইল ও ড্রোন। আয়রন ডোমের ব্যর্থতায় লাগাতার হামলার মুখে প্রায় বন্ধ হবার মুখে ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দর। উদ্ভূত পরিস্থিতিতে পুরাতন আয়রন ডোম ফেলে ইসরায়েল নতুন 2টি আয়রন ডোম প্রযুক্তি ব্যবহার করছে এবং প্রত্যেকটা ডোমে 20টি করে ইন্টারসেক্টর রয়েছে। উদ্দেশ্য ছিল চারদিক থেকে ছুটে আসা রকেট, ড্রোন, এমনকি ক্রুজ ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করা। নতুন করে যুক্ত হচ্ছে মাল্টিমিশন রাডার MMR, যা চারদিক থেকে ছুটে আসা প্রজেক্টাইলগুলোকে ধ্বংস করবে। পরীক্ষায় দেখা গেছে কিছু ইন্টারসেপ্টর 70টি রকেটের পিছন পিছন গিয়ে ধ্বংস করেছে, যা ইসরায়েলের আগের প্রতিরক্ষার চেয়ে বেশি শক্তিশালী বলে জানিয়েছেন ইসরায়েলের মিসাইল ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান মোশে প্যাটেল। তিনি বলেছেন, এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। চারদিক থেকে ড্রোন, রকেট, মিসাইল ঠেকাতে ইসরায়েল নতুন এই প্রযুক্তি সংযোজন করেছে। নতুন করে ইরান পারস্য উপসাগরের দ্বীপে মিসাইল মোতায়েন করেছে, যা বিভিন্নভাবে ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। রাফাল ডিফেন্স সিস্টেম জানায়, আয়রন ডোমের এই পরীক্ষাগুলো এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং জটিল। ভবিষ্যতের যুদ্ধ কৌশলের জন্য এই প্রযুক্তির সফলতা গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে তুলবে। তেল আবিবে মোসাদ সদর দফতর এবং মার্কিন ট্রুম্যান জাহাজে ইয়েমেনি 3 বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনি আন্দোলন আনসারুল্লাহ তাদের সামরিক অভিযান তীব্র থেকে তীব্রতর করেছে এবং মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলির উপর একাধিক বড় আক্রমণ চালিয়েছে। আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে ইসরায়েল ও লোহিত সাগরে মার্কিন রণতরীর বিরুদ্ধে গোষ্ঠীটি তাদের মিসাইল বাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ সামরিক অভিযান চালিয়েছে। সারি এক বিবৃতিতে বলেছেন যে এই অভিযানের লক্ষ্য ছিল লোহিত সাগর অবস্থিত মার্কিন নৌজাহাজ, যার মধ্যে রয়েছে বিমানবাহী জাহাজ USS হ্যারি এস ট্রুম্যান। এই বিমানবাহী জাহাজটি ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলার একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা ইয়েমেনে বেসামরিক নাগরিক হতাহত এবং হাসপাতালের মতো অবকাঠামো ধ্বংসের কারণ হয়েছে। USS হ্যারি এস ট্রুম্যানে আক্রমণটি এসেছে মার্কিন বিমান হামলার জবাবে, যেখানে আনসারুল্লাহর অবস্থানগুলিকে লক্ষ্য করা হয়েছিল এবং গোষ্ঠীর কয়েকজন সদস্য নিহত হয়েছিলেন বলে জানা গেছে। নৌ অভিযানের পাশাপাশি আনসারুল্লাহর তেল আবিবে মোসাদের সদর দফতরে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে। সারি বলেছেন যে এই অভিযানগুলি সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি, তিনি পুনর্ব্যক্ত করেছেন যে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে আনসারুল্লাহ এমন হামলা চালিয়ে যাবে। সারির বিবৃতিতে চলমান সামরিক সংঘাতের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে সর্বশেষ খবর অনুযায়ী আনসারুল্লাহ বাহিনী এবং মার্কিন সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন যে মার্কিন হামলা বাড়তে থাকলে আনসারুল্লাহ তার জবাব দিতে থাকবে এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই ও ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করতে তিনি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
তুরস্কে বিক্ষোভ শেষ, টিকে গেল এরদোগানের মাসনাদ। ইস্তাম্বুলের মেয়র ইকরাম মোমোগ্লু গ্রেফতার করার পর তুরস্ক জুড়ে যে নজিরবিহীন বিক্ষোভ হয়েছিল তা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। গত 19 মার্চ থেকে টানা 7 দিন আন্দোলন করার পর বিক্ষোভকারীরা বাড়ি ফিরে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টার দিকে বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করেন দেশটির প্রধান বিরোধী দল সিএইচপির নেতা গুজবুল ওজেল। তিনি বলেন, আমরা 7 দিন সফলভাবে আন্দোলন করেছি, আমরা এখন এই ময়দান থেকে চলে যাই। আন্দোলন নতুন ফরম্যাটে যাবে। আমরা ইস্তাম্বুলের প্রতিটি ওয়ার্ডে ইফতার মাহফিল করব, আমরা ঈদের দিন ঈদ জামায়াত করব। আজ ময়দান থেকে চলে যাওয়ার সময় যদি আমাদের কোনো নেতাকর্মীর উপর আবারও পিপার গ্যাস নিক্ষেপ করা হয়, আবারও লাঠি চার্জ করা হয়, তাহলে আমরা 5 লাখ লোক নিয়ে আবারও ময়দানে ফিরে আসব। আমরা মাথা নত করিনি এবং করব না। এদিকে সরকার পতনের এই আন্দোলনকে ঠান্ডা মাথায় মোকাবেলা করেছেন প্রেসিডেন্ট এরদোগান। সমঝোতার মাধ্যমে কোনো রক্তপাত ছাড়াই এত বড় আন্দোলনকে থামিয়ে দিয়ে তিনি তুরস্কের রাজনীতির অপ্রতিদ্বন্দ্বী খেলোয়াড় হিসেবে নিজেকে আবারও প্রমাণ করলেন। আপাতত তুরস্ক বড় ধরনের অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার আশঙ্কা থেকে মুক্তি পেল। 2 বারের নির্বাচিত ইস্তাম্বুলের মেয়র ইমোগ্লু দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে গ্রেফতার করার পর সাম্প্রতিক কালের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিল তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি। প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানিতে চীনের নতুন গন্তব্য হয়ে উঠেছে বাংলাদেশ। দেশটি থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বাংলাদেশে আসছে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। একটি গবেষণাপত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চীন বাংলাদেশে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি রপ্তানি করেছে। ন্যাশনাল ইমেজ অফ চায়না ইন বাংলাদেশ নামের একটি গবেষণাপত্রে এমন দাবি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফরকে সামনে রেখে এমন তথ্য জানানো হয়েছে। আজ তিনি 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। গবেষণাপত্রে দাবি করা হয়েছে, চীন ছোট ও মাঝারি আকারের অস্ত্র যেমন রকেট লঞ্চার, ম্যানপ্যাড, হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডে প্রযুক্তি হস্তান্তর করেছে। এর আগে 2012 সালে চীনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপ ইয়ার্ড লিমিটেডে প্রথমবারের মতো স্থানীয়ভাবে পেট্রোল জাহাজ নির্মাণ করে। এরপর এটিতে নৌবাহিনীতে যুক্ত করা হয়। এছাড়া 2014 সালে 2 দেশ সামরিক সহযোগিতার বিষয়ে 4টি চুক্তি স্বাক্ষর করে, যার মধ্যে একটি ছিল যেখানে পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিনামূল্যে প্রশিক্ষণ এবং সরবরাহ সহ সামরিক সহায়তা প্রদান করবে। পাকিস্তানি বিরোধী দলের উপর দমন-পীড়ন, মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হলে পাক সেনা প্রধানের উপর আসতে পারে মার্কিন নিষেধাজ্ঞা। মার্কিন প্রতিনিধি পরিষদে 2 আইন প্রণেতা একটি দ্বিদলীয় বিল উত্থাপন করেছেন, যা পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নিপীড়ন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। সোমবার উত্থাপিত পাকিস্তান গণতন্ত্র আইন শীর্ষক এই বিলটি দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট জিমি প্যানেটা প্রস্তাব করেন। এই বিলটি হাউসের পররাষ্ট্র এবং বিচার বিভাগীয় কমিটিতে পরবর্তী আলোচনার জন্য পাঠানো হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, যদি পাকিস্তানে মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হয় তাহলে 180 দিনের মধ্যে পাকিস্তানের সেনা প্রধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এই খসড়া আইনে মার্কিন গ্লোবাল ম্যাগনাস্টি হিউম্যান রাইটস জবাবদিহিতা আইনকে প্রয়োগ করার প্রস্তাব করা হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে মানবাধিকার লঙ্ঘনকারীদের ভিসা এবং প্রবেশ অস্বীকার করার সুযোগ দেয়। পাকিস্তানের রাজনৈতিক বিরোধীদের দমনের সাথে জড়িত প্রধান কুশলীদের চিহ্নিত করতে এবং তাদেরকেও নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করার প্রস্তাব রয়েছে বিলে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী যদি রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করে এবং অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত সকল রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন। অনেক পর্যবেক্ষকের মতে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলগুলোর চেয়েও বহুগুণ বেশি ইমরান খানের জনপ্রিয়তা, বিশেষত দেশটির তরুণ সমাজের মধ্যে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। পারমাণবিক অস্ত্র তৈরি করছে না ইরান, এমন দাবি করেছেন তুলসী গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়ন করেছে ইরান বর্তমানে সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে তেহরানের বর্তমান সরকারের বিভিন্ন মহলে পরমাণু অস্ত্র তৈরি নিয়ে আলোচনা বেড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মার্কিন পার্লামেন্ট
কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটর ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে তুলসী গ্যাবার্ড বলেন, আইসি এখনো মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং সর্বোচ্চ নেতা খামেনি 2003 সালে স্থগিত করা পারমাণবিক অস্ত্র কর্মসূচির অনুমোদন দেননি। তবে গ্যাবার্ড যোগ করেন, গত কয়েক বছরে দেখা গেছে ইরানের জনপরিসরে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার ক্ষেত্রে কয়েক দশকের পুরনো একটি ট্যাবু ভেঙে পড়েছে। সম্ভবত এটি ইরানের সিদ্ধান্ত গ্রহণকারী গোষ্ঠীর ভেতরে যারা পারমাণবিক অস্ত্রের পক্ষে তাদের উৎসাহিত করছে। তুলসী বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ স্তরে রয়েছে এবং পারমাণবিক অস্ত্রবিহীন কোনো রাষ্ট্রের জন্য এটি নজিরবিহীন। ডিএনআই পরিচালক আরও যোগ করেন, ইরানের উপর নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রভাব এখনো কার্যকর হয়নি, তবে তেহরান অবশ্যই সেই বার্তা শুনেছে। এর আগে 2024 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র বলেছিল, ইসরায়েলের হাতে হিজবুল্লাহ নেতাদের নিহত হওয়া এবং ইসরায়েলের দুটি বড় ধরনের ব্যর্থ হামলার মতো কৌশলগত ধাক্কা সত্ত্বেও তারা বিশ্বাস করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। যুগের পর যুগ ধরে পবিত্র কাবা শরীফ এবং একে বেষ্টন করে চারপাশের মসজিদ মুসলিম উম্মার জন্য প্রশান্তির ঠিকানা হয়ে আছে। এবার রমজানের পবিত্র সময়ে এটি পাচ্ছে নতুন একটি রূপ, আরো বিশাল, আরো আধুনিক, আরো স্বাচ্ছন্দ্যময়। সোমবার দুবাই ভিত্তিক ভিডিও সরবরাহকারী প্ল্যাটফর্ম ভায়োরি মসজিদ আল হারামের নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। ড্রোন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় গ্র্যান্ড মসজিদের তৃতীয় সম্প্রসারণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে, যেখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন 20 লাখ মানুষ। একসময় যেখানে সীমিত জায়গায় দাঁড়ানোর সুযোগ পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার, সেখানে এখন মুসল্লিদের জন্য তৈরি হচ্ছে প্রশস্ত আঙিনা এবং আরামদায়ক চলাচলের পথ। 2011 সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে মসজিদের প্রবেশ ও বাহির পথগুলো আরো প্রশস্ত করা হয়েছে, যাতে বিশাল জনসমাগমেও যেন মুসল্লিরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। 2 দশকের মধ্যে এবারই প্রথম পবিত্র মসজিদের চত্বরে কোনো নির্মাণ কপিকল দেখা যাচ্ছে না, যেন দীর্ঘ প্রতীক্ষার পর এটি পেয়েছে এক পরিপূর্ণ সৌন্দর্য। রমজানের শেষ দশকের জন্য প্রস্তুত মসজিদ 428টি এক্সেলেটর এবং 28টি লিফট স্থাপন করা হয়েছে, যাতে মুসল্লিরা সহজেই চলাচল করতে পারেন। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে আলাদা নামাজের স্থান, আর শিশুদের দেখাশোনার জন্য চালু করা হয়েছে 24 ঘন্টার বিশেষ সেবা। মক্কায় আসা প্রতিটি মানুষ একটাই স্বপ্ন দেখে, একবার হলেও পবিত্র কাবাকে সামনে থেকে দেখা, সেখানে নামাজ আদায় করা। নতুন সম্প্রসারণের ফলে এখন আরো বেশি মানুষ এই স্বপ্ন পূরণের সুযোগ পাবেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ব্যর্থ আয়রন ডোম, রকেট ঝরে চুরমার ইসরায়েলের। তেল আবিবে মোসাদ সদর দফতর এবং মার্কিন ট্রুম্যান জাহাজে ইয়েমেনি 3 বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। তুরস্কে বিক্ষোভ শেষ, টিকে গেল এরদোগানের মাসনাদ। চীনা সমঝোতায় সামরিক শক্তিতে বলীয়ান হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানি বিরোধী দলের উপর দমন পীড়ন, মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হলে পাক সেনা প্রধানের উপর আসছে মার্কিন নিষেধাজ্ঞা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, মন্তব্যে তুলসী গ্যাবার্ড। নতুন আকৃতিতে পবিত্র কাবা শরীফের মসজিদ, ভিডিও প্রকাশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।